ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের 7, কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। উপকূলবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে, ব্রিফিংয়ে র্যাব। নিহত চিকিৎসক ছিলেন বাউল ভক্ত, জানালেন স্বজনরা। ব্লগার প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গিকে ধরতে বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খতিয়ে দেখা হচ্ছে মোসাদের সঙ্গে যোগাযোগকারীদের বিষয়টিও। যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালানো হচ্ছে। বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা। এবং 2 মাসেও শিক্ষার্থী তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আটকে আছে দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন। সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু। এরই মধ্যে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 এবং কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বহির্নোঙরে অবস্থানরত সব লাইটারেস জাহাজকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার রাত 9টায় মংলা বন্দর থেকে 470, পায়রা বন্দর থেকে 495, চট্টগ্রাম থেকে 650 এবং কক্সবাজার থেকে 635 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম হয়ে অগ্রসর হয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে আসছে। বাতাসের গতিবেগ অপরিবর্তিত থাকলে আগামীকাল দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় 6 মিটারের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র মংলা সমুদ্র বন্দর থেকে 470 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দিন সহযোগী জলোচ্ছ্বাস হতে পারে উপকূলীয় অঞ্চলে। যখন ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে তখন ভারী বর্ষণের পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুর অথবা সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি সমগ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজার সহ উপকূলীয় এলাকা সহ দেশের সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া শনিবার সকাল থেকে সব রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি শনিবার চট্টগ্রাম অতিক্রম করতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় 3 থেকে 4 ফিট জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় দেশের 18টি জেলায় সরকারি ছুটি বাতিল করা হয়েছে। যেহেতু ঘূর্ণিঝড়টি অনেক দূরে আছে, ঘূর্ণিঝড়টি হয়তো আগামীকাল রাতে, সন্ধ্যার পরে রাতে আর কি বাংলাদেশের চট্টগ্রাম বা কক্সবাজার উপকূল অতিক্রম সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে সরকারি ছুটি আমরা বাতিল করেছি। 18টি জেলায় পিআইওরা যারা রয়েছে, ডিআইও যারা রয়েছেন, তারা কিন্তু সজাগ অবস্থান করছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালেও বৃহস্পতিবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিকাল 5টা পর্যন্ত গত 24 ঘন্টায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোয়ানুর আশঙ্কায় দেশের সব রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। ঝড়ের তীব্রতা বৃদ্ধির ক্ষেত্রে যেন দ্রুত সময়ের মধ্যে জনসাধারণ আশ্রয়কেন্দ্রে যেতে পারেন তার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পটুয়াখালীতে বিকাল 5টা পর্যন্ত গত 24 ঘন্টায় 113 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরা ট্রলার মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে। বরগুনায় সকাল থেকে কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রোয়ানুর কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া শত শত ট্রলার ফিরে এসেছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে।
উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মাঠ পর্যায়ে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রায় ১,৫০০ স্বেচ্ছাসেবক কর্মী। উপকূলীয় এলাকায় যে কোনো ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় ৩,৯০০ সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। সবগুলো সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে লোকজনকে আশ্রয় দেওয়ার জন্য। চট্টগ্রাম এবং সিলেট জেলায় জেলা প্রশাসকদেরকে পরামর্শ প্রদান করা হয়েছে তারা যেন পাহাড়ের ঢালে যারা অবস্থান করছেন তাদেরকে ল্যান্ডস্লাইড হতে পারে এই জন্য তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। সরকারের তরফ থেকে এই মন্ত্রণালয় এবং অধিদপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ প্রদান করা হয়েছে, অর্থ বরাদ্দ করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব পড়েছে মংলা সমুদ্র বন্দরেও। খোলা হয়েছে আলাদা আলাদা কন্ট্রোল রুম। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় উপজেলা প্রশাসন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানু ধেয়ে আসার সঙ্গে সঙ্গে ফেনীতেও ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এর সংকেত ঘোষণার পরপরই আতঙ্কিত হলেও নিরাপদে ফিরছে না ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীর চরাঞ্চলের অধিবাসীরা। জোনাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্না রিপোর্ট। ফেনী সমুদ্র উপকূলীয় সোনাগাজীর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রায় ১,৫০০ স্বেচ্ছাসেবী কর্মী প্রায় প্রতি বছরই আবহাওয়ার বিপদ সংকেত জানিয়ে দাবড়িয়ে বেড়ায় চরের পর চর, আর আহ্বান জানান জানমাল নিয়ে নিরাপদ আশ্রয় নেয়ার। গ্রামে গ্রামে মসজিদের মাইকগুলোতেও একই আহ্বান জানানো হয়, কিন্তু তাদের এই আহ্বানে তেমন সাড়া মেলে না। আশ্রয় কেন্দ্রগুলো পড়ে থাকে ফাঁকা। এখানকার উপকূলের মানুষ পুরোটাই নির্ভর আবহাওয়া সংকেতের নিজস্ব ধ্যান ধারণার ওপর। শুধু তাদের এই ধারণার কারণেই জীবনের ঝুঁকিতে চরে চারণভূমিগুলোতে পড়ে থাকতে হয় ১.৫ লক্ষাধিক গবাদি পশুকেও। দেউ বলে এটা দেখি আমরা বলতে পারি কি এটা কমবে না বাড়বে। বাতাস যখন গরম দেখা যায় আমাদের, তখন বুঝতে হবে যে আমাদেরকে যে ভয়াবহ কিছু হবে। প্রতিবারে ঘূর্ণিঝড়ের আগে আমরা আবহাওয়া বার্তা যখনই সংকেত পাই সাথে সাথে আমরা উপকূলীয় এলাকার লোকজনের মাঝে প্রচার করে দিই। তারা যেটা বুঝে তারা তাদের বুঝ নিয়ে থাকে, আমাদের কথা কোনো পাত্তা দেয় না। সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন, উপকূলের মানুষ আবহাওয়া বিপদ সংকেত আমলে না নিলে তখন আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হয়। যে আইন শৃঙ্খলা বাহিনী বা আনসার আছে, আমরা তাদেরকে আসলে সেই সময় প্রস্তুত রেখেছি যে তারা তাদেরকে যেন বের করে নিয়ে আসতে পারে। সব শেষ ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের আঘাতে ফেনী সোনাগাজী সমুদ্র উপকূলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন আবহাওয়ার বিপদ সংকেত নিয়ে এই চরাঞ্চলের মানুষের ধ্যান ধারণা পাল্টাতে সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগ নেওয়া না হলে যে কোনো সময় বিপর্যয়ের মুখে পড়তে হবে এখানকার লাখ লাখ চরবাসীদের, আর সেই সাথে চরম মাশুল গুনতে হবে সবাইকে। সোনাগাজী সমুদ্র উপকূল থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। কুষ্টিয়ায় সানোয়ার হোসেন নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুজ্জামান। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে র্যাব জানিয়েছে হোমিও চিকিৎসক হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে। কুষ্টিয়া থেকে এস এম রাশিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শুক্রবারের মতোই শহরের বটতল এলাকায় শিশির মাঠে নিজ চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আসেন সানোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফুজ্জামান। এ সময় হঠাৎ করেই মোটরসাইকেলে করে তিনজন এসে চিকিৎসক সানোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে গুরুতর আহত হন শিক্ষক সাইফুজ্জামান। পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত সানোয়ার হোসেন বাউল ভক্ত ছিলেন। তিনি এবং শিক্ষক সাইফুজ্জামান প্রায়ই বিভিন্ন বাউল অনুষ্ঠানে যেতেন বলে জানিয়েছেন সানোয়ারের স্বজনরা। লোকজন নিয়ে আনন্দ ফুর্তি করতে গান বাজনা হয়, লোকজন যে তারিতে যায় শ্রী গান বাজনা করে, লালনের বাউল গান টান হাবি যায়, এসব দেশীয় এই গান। লোকজন আসে ওষুধ নিতে, ওই অনুষ্ঠান ওদিকে হয়, কিছু টাউন থেকে যায়, তারা পিকনিক করে, রান্না করে, খায়, যায়, ওই তবলা মবলা বাজায়, চলে আসে। এদিকে এ হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে র্যাব। সারা বাংলাদেশে যে সমস্ত জঙ্গি আক্রমণগুলো হয়েছে সাম্প্রতিক সময়ে, সেখানে যেভাবে যে মোডাস অপারেন্ডি, যে আক্রমণের যে ধরন ধারণ বা যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই বিষয়গুলো মাথায় রাখলে আমরা এখানেও যে ঘটনা ঘটেছে, যে ধরনের আক্রমণের কৌশল যারা জঙ্গি তারা এই ধরনের কার্যক্রম করে থাকে,
ঘটনার পরপরই আহত শিক্ষক সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। এদিকে কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে নাইম নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার সকাল 11টার দিকে সদর উপজেলার কবুরহাটে এই ঘটনা ঘটে। নিহত নাইম কবুরহাট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে নাইম ও তার বন্ধু হাফিজ ক্রিকেট বলের মতো একটি বস্তু দেখতে পেয়ে হাতে নেয়। কিছু দূর যাওয়ার পর সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আহত অবস্থায় হাফিজ ও অপর একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইকেল নিয়ে আসছিলাম, ব্যাগ ঘুরতে দেখছি পথের সামনে বোমটা পড়ে। আমি মনে করছি যে মনে হয় অটো মনে হয় কোনো কিছু বাস্ট করছে, এত শব্দ, টায়ারের সাইডে বেশি শব্দ। তারপরে আগা যায়, এই পর্যন্ত আগা গেলাম, আগা যাওয়ার পর দেখি যে উনি আমাকে নড়ছে, মরে গেছে। ওরা ক্রিকেট খেলা করে আসতেছিল, ওটাটা পর পর এখানে এসে মনে মুখটা খুলছে, সেই সময় মনে বাস্ট হয়েছে, বাস্ট হয়ে তার হাত টাত সব কিছু উঠে গেছে। তাদের কাছে একটি বোমা ছিল প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এবং সেই বোমাটি ফেটে নাইম নামে যে সে মারা গেছে ঘটনাস্থলে, এবং হাফিজ সে মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা কি সেটি জানা যাবে। ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গি যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমানবন্দর ও পুরো সীমান্ত এলাকা জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসায় সাংবাদিকদের একথা জানান। এই সমস্ত জঙ্গি কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো আনসারুল ইসলাম নামে এরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে এরা এই কর্মগুলি করে থাকেন। সেই জন্যই আমরা তাদেরকে ধরার প্রচেষ্টা নিয়েছি, এবং আমরা আশাবাদী যে আমরা ধরে ফেলতে পারবো। এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বর্ডারে যেখানে যেখানে প্রয়োজন সবখানেই আমরা এটা ব্যবস্থা নিয়েছি, যাতে দেশ থেকে না পালাতে পারে। প্রবাসের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, দোষীদের আইনের আওতায় আনার দাবি। উন্নত চিকিৎসার জন্য শিক্ষক শ্যামল কান্তিকে ঢাকা মেডিকেলে স্থানান্তর। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সাম্প্রতিক গুপ্ত হত্যায় জড়িতদের যে কোনো মূল্যে বিচারের আওতায় আনা হবে। বুলগেরিয়া সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে দেশে পরিকল্পিত ও বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। এর আগে দুদেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিভস। এ সময় বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে 3টি সমঝোতা ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসব চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করেন উভয় দেশের নেতারা। এদিকে একই দিন দেশটির চেম্বার অব কমার্সের 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী দুদেশের পারস্পরিক স্বার্থে কৃষি, জ্বালানি, আইসিটি এবং পর্যটন সহ বিভিন্ন খাতে বুলগেরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। নতুন প্রজন্মকে সঠিক জানান তিনি। সাক্ষাতে প্রবাসী এ সময় প্রধানমন্ত্রী বুলগেরিয়ার রাজধানীতে বাংলাদেশের কনসুলার সেবা চালুর কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির চেম্বার অব। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে উৎখাতের জন্য মোসাদকে ব্যবহার করতে চায় বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীতে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, মোসাদের সঙ্গে ষড়যন্ত্রকারীকে তদন্ত করে তা বের করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুসলিম জাহান রক্তপাত সৃষ্টি করেছে, সেই মোসাদকে এখন ব্যবহার করতে চায় শেখ হাসিনা উৎখাত করার জন্য। আপনি মোসাদ দিয়ে উৎখাত করতে চেয়েছে, এখন নিজেই ফাঁসিতে পড়ে গেছে। আপনি ইনশাল্লাহ নিজেই ফাঁসিতে পড়ে গেছেন। উনি এখন আসলাম দিয়ে আমাদের উৎখাত করতে চায়। কোন মিস্টার রহমান ছিল পিছনে, বের করা হবে। বেগম জিয়া যাই করেন চক্কা কিছু করতে পারবেন না। যত বেশি সবল আমরা হব, মনে রাখতে হবে আমাদেরকে, তত বেশি চক্রান্ত বাংলাদেশে হবে। দেশে গণতন্ত্রের নামে তামাশা চলছে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা দেশ চালাচ্ছে, আর নির্বাচিতদের ঠিকানা হয়েছে কারাগার। বিএনপির সমালোচনা না করে আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের নিজের দল সামলানোর পরামর্শ দিয়েছেন তারা। শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। আমাদের দিকে কামান দাগানোর চেষ্টা করবেন না, নিজেদের ঘর সামলান। কারণ আপনাদের একটা কাউন্সিল আসতেছে,
সেই কাউন্সিলে কি হবে না হবে আমরা অনেকেই রাজনৈতিক বিশ্লেষক, আমরা সেটা বুঝতে পারি। যারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই তারা সচিবালয়ে বসে দেশ চালায়, আর জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছে সেই মেয়র সাহেবরা এখন কারাগারে। আমাদের অসংখ্য পৌর মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র তারা কারাগারে। গণতন্ত্রের নামে এই তামাশা করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এবার দেশে রফতানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলনে তিনি একথা বলেন। এবার আমরা এক্সপোর্টের টার্গেট করেছিলাম $33.5 বিলিয়ন, 33.5 বিলিয়ন, সেটা 34 বিলিয়ন ছাড়িয়ে 35-এর কাছাকাছি যাবে, অর্থাৎ টার্গেট থেকেও বেশি হবে। তার কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা। 2013 ক্ষতিগ্রস্ত হয়েছে, 2014 ক্ষতিগ্রস্ত হয়েছে, 15 তো 92-93 আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আজকে স্বাভাবিক, যার কারণে এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ভালো। পরিবহন খাত হিসেবে যাত্রীদের কাছে বরাবরই অগ্রাধিকার পেয়েছে রেল, কিন্তু অবকাঠামো ঘাটতি ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় কিছুতেই যাত্রী প্রত্যাশা পূরণ করতে পারছে না এই খাত। তাই আসছে বাজেটে দ্রুতগতির ট্রেন চলাচল নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। বিস্তারিত সাজিদ রাজুর রিপোর্টে। নিরাপদ ও পরিবেশ বান্ধব যোগাযোগ মাধ্যম হিসেবে জুড়ি নেই রেলপথের, কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ধারাবাহিক বঞ্চনার শিকার এ খাত। গেল অর্থ বছরে পরিবহন খাত সর্বোচ্চ বরাদ্দ পেলেও কিছু নতুন ইঞ্জিন ও ডেমো ট্রেন ছাড়া উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি রেল খাতে। অথচ বিশ্লেষকরা বলছেন মালামাল ও যাত্রী পরিবহন উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার পাওয়া উচিত রেলপথ। এটা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী একটা মাধ্যম। মানুষ এখন যায় না কেন? এটা অনেক স্লো চলে। এটাকে ধারাবাহিকভাবে আমি যদি এখন 200-300, মানুষ এখন 500 কিলোমিটারও চালাচ্ছে। একমাত্র রেলেই কিন্তু দিন দিন গতি বাড়ছে। রেলপথ এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেই অর্থে গুরুত্ব দেওয়া হয় নাই, এবং আমার মনে হয় এইখানে একটা ভারসাম্যহীনতা আছে। উন্নত দেশ তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও যেখানে সংযোজন ঘটানো হচ্ছে দ্রুতগতির ট্রেন, সেখানে আমাদের দেশে এখনো চলছে পুরনোগুলোই। তাই এ খাতকে উচ্চগতি সম্পন্ন করার পরিকল্পনা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আমরা এখনো ইলেকট্রিফিকেশনই যাই নাই। আমরা দ্রুত গতির যদি ট্রেন সার্ভিস পেতে চাই, এই করিডোরটাকে যেমন নিয়ন্ত্রিত করতে হবে, দেন সেই সেকেলে মান্ধাতা আমলের এই যে ডিজেল প্রপালশন ইঞ্জিন লোকোমোটিভ দিয়ে চলা, এটা দিয়ে কিন্তু আমরা হাই স্পিডের ট্রেন চালাতে পারবো না। এখানে ইলেকট্রিক ট্রেন আসতে হবে। এবং আমাদের রেল যে ক্যাপাসিটি এটা আরো বৃদ্ধি করে এবং এই ব্যবস্থাটা আরো জোরদার করা প্রয়োজন। এতে করে আমাদের যে সীমিত ভূমির দেশ, আমাদের এটা একটা বড় কনস্ট্রেন্ট। সড়ক ও নৌপথের সঙ্গে সমন্বয় করে একটি ভারসাম্যপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। টেকসই সমাধানের পরীক্ষিত মাধ্যম যেটা হলো রেল। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ব্ল্যাক বক্সের খোঁজে ভূমধ্যসাগরের বিশাল এলাকা জুড়ে যৌথ তল্লাশি। সন্ত্রাসী হামলাকে মাথায় রেখে চলছে তদন্ত। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। দেশের নৌপথে যাত্রী ভোগান্তি যেন নিয়তির লেখা। হাজারো সমস্যা নিয়ে প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন লাখো যাত্রী। লঞ্চের কেবিন বা ডেক কোন শ্রেণীর যাত্রীরই দুর্ভোগ থেকে রেহাই নেই। বিশ্লেষকদের মতে অতি মুনাফার লোভে যাত্রী সেবার কথা বেমালুম ভুলে যান মালিকরা। নৌপথ নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। কেউ শুয়ে, কেউ বা বসে, আর যাদের কপালে বসারও সুযোগ হয়নি তারা আশ্রয় নিয়েছেন লঞ্চের পাশে রেলিং এর উপর। দেশের প্রায় সব রুটে লঞ্চের অবস্থা এখন এমনই। যাত্রীদের দাবি, চাহিদার তুলনায় লঞ্চের সংখ্যা কম হওয়ার কারণেই তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে লঞ্চে যাতায়াত করছেন। ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জামাল নামের এই লঞ্চে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 720 জন। অথচ এই মুহূর্তে লঞ্চে যাত্রী আছে 2000-এরও বেশি।
পাশাপাশি দীর্ঘ সময় যাত্রা করার জন্য লঞ্চ মালিকদের যেসব সুবিধা দেওয়ার কথা তার ছিটে ফুটাও তারা দিচ্ছেন না বলে অভিযোগ যাত্রীদের। এটা তো সম্ভব না, কারাগারের ভিতরে এক জায়গায় যাওয়া, বাচ্চা পোলাপান নিয়ে ঘেসে ঘেসে বসতে হয়, যাতায়াতি করে নিজেদের একবারে করতে কষ্ট করে থাকতে হয়। টয়লেট পুরুষ মহিলা একভাবেই যাইতে আসি, টয়লেট একটু পরিমাণ বেশি থাকে তো সিরিয়ালটা ধরা লাগে না। ভিতরে জায়গা না থাকায় লঞ্চ মালিকরা বেশিরভাগ সময়ই যাত্রী বহন করছেন খোলা ছাদ কিংবা নিচে গেটের বাইরের অংশেও। বাদ যায় না কেবিনের প্রবেশ পথগুলো। এমনকি ইঞ্জিন নষ্ট জেনেও শুধুমাত্র মুনাফার লোভে অনেক লঞ্চেই হাজারো যাত্রীর জীবনের ঝুঁকি নিয়েও গভীর রাতে পাড়ি দিচ্ছে পদ্মা মেঘনা। যাত্রী আছে মিনিমাম আপনার সঙ্গে 3000, লাইট বয়েল আছে মনে করেন সর্বোচ্চ 100। দুতলায় সিট পাই না, এবারে একতলায় ঘুরছি, সিট পাই না, তারপরে ছাদে আসছি। বৃষ্টি বাদল যদি আসে তাহলে তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা না। কেবিন এই জায়গায়, আমি কেবিন থেকে আমি কিভাবে যাব বাথরুমে? এই যে রাস্তাগুলি সব বন্ধ হয়ে গেছে। লোকজন সামনে বসা থাকে, শোয়া থাকে, আমরা বাচ্চা পোলাপান নিয়ে বের হতে পারি না। ভিতরে অনেক লোক ভিড় করে আছে, জায়গা পিছাচ্ছিল। দড়ির উপরে মাল, মালের উপর মানুষ। একটা ইঞ্জিন নষ্ট হওয়া সত্ত্বেও কোনো কর্তৃপক্ষ অ্যানাউন্সও করে না যে লঞ্চটাতে প্রবলেম আছে। সরকার এর জন্য যাত্রীদের অসচেতনতাকে দায়ী করলেও বিশ্লেষকরা বলছেন লঞ্চ সংকট ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণেই যাত্রী সেবা নিশ্চিত হচ্ছে না নৌপথে। অধিদপ্তরের কর্মকর্তারা নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াতের জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে। মালিকরা তাদের মুনাফার জন্য যাত্রী সাধারণের জীবনকে ঝুঁকিতে ফেলতেও কিন্তু তারা দ্বিধাবোধ করেন না। যাত্রীরাও কিন্তু নিয়মকানুন মানতে চায় না। যেমন আমরা বারবার বলি ছাদে উঠবেন না, যে লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিল তাকে কিন্তু মোবাইল করে ওখানে ফাইন করে, সেই নিউজটা কিন্তু আসে না। পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি পণ্য পরিবহনের পাশাপাশি প্রতিদিন শুধুমাত্র ঢাকামুখী নৌপথেই 1 লাখ যাত্রী যাওয়া আসা করেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পটুয়াখালী। 2 মাস পার হলেও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এই অবস্থায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি, তবে পরে ডিএনএ পরীক্ষার রিপোর্টে পাওয়া যায় ধর্ষণের আলামত। এরপর এখনো দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট না দেয়ায় জড়িতদের শনাক্ত করা নিয়ে শঙ্কা পরিবার সদস্যদের। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন তৈরিতে ডিএনএ পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হওয়ায় সিআইডিকে চিঠি দেওয়া হয়েছে। গত 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য গত 30 মার্চ কবর থেকে তনুর লাশ তোলা হয়। আমার ছেলে আমার ঘুমের পরে খাওয়াই আমার ঘুম পাতায়, জানেন আমার মেয়ের কথা মনে হয় দেখে। আমার নিজেরটা আমি নিজে খুব উপলব্ধি মনে করি। মাঝে মাঝে আমি নিজেই রায় তুলে ঘুমায় না, আমি সারা রাত বসে থাকি। রিপোর্ট তৈরি করার জন্য যে বোর্ড হয়েছে সেই বোর্ড ডিসিশন নিয়ে ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে কয়েকটি চিঠি দিয়েছে। সেই চিঠির জবাব এই মুহূর্ত পর্যন্ত আমি এখনো লিখিতভাবে পাইনি। এই রিপোর্ট পেলেই বোর্ড একটি সভায় বসবে এবং সভায় বসে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে সরবরাহ করবে। রাজধানীর নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে এবং লাঞ্ছনাকারীকে ক্ষমা চাইতে বাধ্য করার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, জাতির বিবেক হিসেবে বিবেচিত শিক্ষকের সঙ্গে এই অন্যায় আচরণ কোনোভাবে মেনে নেওয়া হবে না। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তারা। শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। নারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় খানপুর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাহারায় তাকে ঢাকায় আনা হয়। পরে শাহবাগ পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব নেয়। ডিএমসিতে তাকে এক্স-রে, সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছে, যার রিপোর্ট পেলেই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে নিজের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত শ্যামল কান্তি, তবে
তাকে শপথে বহাল করায় সরকার ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তবে এখনও এ সংক্রান্ত লিখিত কোনো আদেশ তার হাতে পৌঁছায়নি বলেও জানান শ্যামলকান্তি। প্রধানমন্ত্রীর সম্মতিতেই নারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার শ্যামলকান্তি ভক্তকে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহাল ও ম্যানেজিং কমিটি বিলুপ্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌরাস্তা এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে, কাজে সরকার এ ব্যাপারে নির্বিকার অথবা নির্লিপ্ত নই। আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত শিক্ষককে পুনর্বহাল এবং কমিটি যে বিরাজমান কমিটি বাতিল, এই সিদ্ধান্ত এখন কার্যকর থাকবে। তবে একটা কথা আমি বলি, 5 বছরের অর্জন 5 মিনিটের খারাপ আচরণে শেষ হয়ে যেতে পারে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা শিক্ষকদের প্রতি অন্যায় আচরণ করে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। অন্যদিকে জীবন আচরণে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কাজ করে যেতেও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কলেজ র্যাঙ্কিং এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সারা দেশের স্নাতক পর্যায়ের 685টি কলেজের মধ্যে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে রাজশাহী কলেজ, দ্বিতীয় হয়েছে ঢাকার ইডেন মহিলা কলেজ এবং তৃতীয় ঢাকা কলেজ। চতুর্থ স্থান দখল করেছে একটি বেসরকারি কলেজ, আর পঞ্চম স্থানে আছে বরিশালের সরকারি বজ্রমোহন কলেজ। এছাড়া জাতীয় পর্যায়ে একটি মহিলা কলেজ, একটি সরকারি কলেজ, একটি বেসরকারি কলেজকে সম্মাননা দেওয়া হয়। আর 7টি অঞ্চলের সরকারি বেসরকারি নির্বিশেষে প্রতিটি অঞ্চল থেকে 10টি করে মোট 70টি কলেজ নির্বাচন করা হয়েছে। সবচেয়ে সম্মানের শক্তি হচ্ছে আমাদের শিক্ষক, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের শিক্ষকদের এখনো পরিপূর্ণ সম্মান দিতে শিখি নাই। এটা আমাদের ঘাটতি, এটা আমাদের কালচার এখন দায় নেই, সেইটা পরিবর্তন করতে হবে। সবাই বুঝতে হবে যে ভবিষ্যৎ যারা গড়ে তুলছে তারা হচ্ছে আমাদের শিক্ষক। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, খালি অর্থ দিলেই হবে না, তাকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। এবং সেই সঙ্গে আমি এই কথাও বলবো যে আমাদের যারা এই মর্যাদা অর্জন করবেন তাদেরকেও সেই রকম আচরণ, সেই রকম শিক্ষাদান, সেই রকম তার জীবন আচরণ। আর যারা আমাদের শিক্ষকদের অপমানিত করেন তাদের কোনো রকমের আমরা বরদাস্ত করতে পারি না। আমরা এই সকল বিষয়ে আনকম্প্রোমাইজিং। এবার প্রবাসের খবর। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। প্যারিসের স্থানীয় একটি হোটেলের বলরুমে ফ্রান্স ছাত্রলীগের নবগঠিত কমিটির সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। এ সময় ফ্রান্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি ও সভাপতি আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, মন্ত্রীর সফর সঙ্গে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ও হাসান সিরাজ সহ আরো অনেকে। সৌদি আরবের রিয়াদে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিরসনে দূতাবাস ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি স্থানীয় হোটেলে জাতীয় শ্রমিক লীগের সৌদি আরব শাখা এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম। সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল দাসের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক MR মাহবুব। এছাড়াও এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সৌদি আরব শাখার সভাপতি সোলাইমান বাদশা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত শতাধিক প্রবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বাংলাদেশিদের জন্য দূতাবাস থেকে এই ব্যবস্থা লক্ষ্য করা যায় না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দেশ ধ্বংসের নীল নকশাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। বক্তারা বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। তারা বলেন, ইসলামের নাম ব্যবহার করে জামায়াত দেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে আর এর নেতৃত্ব দিচ্ছে বিএনপি। অবিলম্বে জামায়াত নিষিদ্ধ এবং বেগম জিয়া এবং তারেক রহমানকে গ্রেফতার করে দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানায় তরিকত ফেডারেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দিন আহমেদের স্ত্রী সেলিমা আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বাদ জুমা রাজধানীর কাঁটাবন এলাকার একটি মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয় স্বজনের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ শীর্ষ নেতারা অংশ নেন। জানাজায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দেশের বাইরের খবর। গ্রিসের পর এবার বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে মিশরের সামরিক বাহিনী। দেশটির আলেকজান্দ্রিয়া বন্দর থেকে 290 কিলোমিটার দূরে শুক্রবার এই ধ্বংসাবশেষের সন্ধান পান তারা। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি ব্ল্যাক বক্স। বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধানে গ্রিসের কার্পাথোস দ্বীপের আশপাশে ও ভূমধ্যসাগরের বিশাল এলাকা জুড়ে যৌথ তল্লাশি চালাচ্ছে গ্রিস, মিশর, ফ্রান্স ও যুক্তরাজ্য। রাডারে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রিস জানিয়েছে সমুদ্রে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে অন্তত 2 বার টার্ন নিয়েছিল এবং 25,000 ফুট নিচে নেমে আসে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি কেন এত নিচে নেমে এসেছিল তার কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যায়নি। এ কারণেই দুর্ঘটনার চেয়ে সন্ত্রাসী হামলার বিষয়টিকে সন্দেহে রেখে তারা তদন্ত করছে। 66 জন আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রোর পথে যাওয়ার পথে বৃহস্পতিবার বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের দলনেত্রী নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি। শুক্রবার দুপুরে কালীঘাটে দলীয় কার্যালয়ে 210 জন বিধায়কের সমর্থনে দলনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। এরপর মমতা ব্যানার্জি রাজভবনে গিয়ে রাজ্যপাল কিশোরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন এবং 27 মে শপথ নেয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানান। এদিকে তৃণমূলের বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেসের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ওসব হামলা ও সংঘর্ষের ঘটনার জন্য রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। খেলার খবর। তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে দলের ডিফেন্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ লডউইক ডি ক্রুইফ। পাশাপাশি ম্যাচ চলাকালীন ফুটবলাররা যাতে মনোসংযোগ ধরে রাখতে পারেন সে বিষয়েও কাজ করছেন এই ডাচ প্রশিক্ষক। এদিকে ভবিষ্যতে নিজেদের একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এখন থেকেই বাফুফেকে প্রতিভাবান প্রবাসী ফুটবলার সংগ্রহ করার আহ্বান জানান ক্রুইফ। জাতীয় দলের সাথে গেল কয়েক মেয়াদের দায়িত্বে সফলতার তুলনায় ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী ছিল ক্রুইফের। তারপরও বাফুফে আস্থা রেখেছে লডউইকেই। সে আস্থার প্রতিদান কতটুকু দিতে পারবেন ডাচম্যান তা হয়তো সময়ই বলবে, তবে তার চেষ্টাটা চলছে বেশ জোরে সোরেই। বিশ্বকাপ বাছাইয়ের 8 ম্যাচে 32 গোল হজম করা বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে খেয়েছে 6টি। তাই চেনা প্রতিপক্ষের শক্তিমত্তা বিশ্লেষণ করেই ক্রুইফের পরিকল্পনায় নিজেদের রক্ষণ সামলানো। যেখানে পরীক্ষিত একজন থাকলেও এই ডাচ অনুভব করছেন বাফুফের নিষেধাজ্ঞায় থাকা প্রিয় শিষ্য ইয়াসিনের অনুপস্থিতি। আমাদের অনেক শ্রম দিতে হবে রক্ষণ সামলানোর জন্য, কারণ দল হিসেবে ওরা অনেক শক্তিশালী। তবে আমরা যদি ওদের রক্ষণ ভাগকে আটকে রাখতে পারি তাহলে যে কোনো কিছুই সম্ভব। এই ম্যাচ দুটিতে আমার মনে হয় ইয়াসিনের অভাব অনুভূত হবে, কারণ রক্ষণ ভাগে ও একজন পরীক্ষিত ফুটবলার। প্রতিভাবান প্রবাসী ফুটবলার সংগ্রহ করে তাদের দলে অন্তর্ভুক্তির রীতিটা বাংলাদেশে চালু হয়েছে ক্রুইফের হাত ধরেই, যেখানে জামাল ভুঁইয়ার মতো ফুটবলার উপহার দিয়ে অনেকটাই সফল ছিলেন এই ডাচ। তাই ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গঠনে বিষয়টিতে বাফুফের দৃষ্টিপাতের আহ্বান লডউইকের। বিদেশে বাংলাদেশের অনেক প্রতিভা আছে, তাদের সংগ্রহ করতে হবে। জামাল ভুঁইয়া সেটার বড় উদাহরণ। ভবিষ্যতের কথা মাথায় রেখে বাফুফের উচিত এখনই সেই দিকে মনোযোগ দেয়া। একই সঙ্গে দেশের ক্ষুদে প্রতিভারাও যাতে বিকশিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে অংশ নিতে আগামী 29 মে তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। মান্নাফ রাব্বি আর কৌশিক সহ 5 ফুটবলারকে বাদ দিয়ে যে সংখ্যাটা ইতোমধ্যেই 30-এ নামিয়ে এনেছেন ক্রুইফ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ 7টি রাউন্ড এখন পর্যন্ত দুর্দান্ত চলছে প্রাইমদলেশ্বরের মৌসুম। 7 ম্যাচে 5টি জয় নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমান পয়েন্ট তাদের।
বড় বড় দলগুলো যেখানে হিমশিম খাচ্ছে সেখানে দলীয় ঐক্যকেই সাফল্যের মন্ত্র বলে মনে করেন দলেশ্বর কোচ মিজানুর রহমান বাবুল। সেই সঙ্গে প্রশংসা করলেন অধিনায়ক ফরহাদ রেজার। প্রিমিয়ার লিগে তার না রান করেছে, তো এই বছর মাশাআল্লাহ খুব ভালো খেলছে। 4টা সেঞ্চুরি হওয়ার কথা, যে এখানে 2টা সেঞ্চুরি হয়েছে, তো ভালো খেলছে। এটা যদি কন্টিনিউশন থাকে তান্নার, তো টিমের জন্য ভালো হবে। ক্রিকেট ক্যাপ্টেন ওরিয়েন্টেড গেম। হ্যাঁ, ক্যাপ্টেন মাঠে প্লেয়ারদের যত বেশি ইন্সপায়ার করতে পারে, যত বেশি আদায় করতে পারে, ওই টিমটা অত বেশি রেজাল্ট করে। সো ফরহাদের মধ্যে ওই জিনিসটা আছে। একটা নির্দিষ্ট যদি লক্ষ্যে যদি না এগোই, তো আসলে আমি নিজেকে ওইভাবে বিল্ড করতে পছন্দ করি যে আমার টার্গেট থাকবে অনেক দূরে। হ্যাঁ, আমি যে টার্গেটে দেখতে পারি ওই টার্গেটে আমি এগোতে চাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু, চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের 7, কক্সবাজারের 6 নম্বর বিপদ সংকেত। উপকূলবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে, ব্রিফিংয়ে র্যাব। নিহত চিকিৎসক ছিলেন বাউল ভক্ত, জানালেন স্বজনরা। ব্লগার প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গিকে ধরতে বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খতিয়ে দেখা হচ্ছে মোসাদের সঙ্গে যোগাযোগকারীদের বিষয়টিও। যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালানো হচ্ছে, বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী। যে কোনো মূল্যে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা। এবং 2 মাসেও শিক্ষার্থী তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আটকে আছে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন, সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। এ ছিল প্রবাসীর সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SMS লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।